অঙ্কিলা অরুণাচল প্রদেশের একটা গ্রামে থাকত, যেটা চায়নার খুব কাছাকাছি ছিল। অঙ্কিলার পরিবারে তার বুড়ো মা আর 3টে ছোট বাচ্চা ছিল। অঙ্কিলার পরিবারের খরচা খেতি বাড়ি করে হতো, কারণ অঙ্কিলার গ্রাম চায়নার কাছে ছিল। তাই অঙ্কিলার মোমোস, চাউমিন, ভেজ হাক্কা নুডলস, মানচাও স্যুপের মতো চাইনিজ জিনিস খুব ভালো করে বানাতে জানতো। অঙ্কিলার মা খেতে কাজ করত আর অঙ্কিলা বাড়িতে থেকেই খাবার বানাতো। কি হলো মা, আজ তুমি লেট হয়ে গেলে? অনেকগুলো গ্রামবাসীর সাথে সাথে আমাদের ক্ষেতও মিলিটারিতে যাচ্ছে। যদি এরকমটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব। কিন্তু যদি আমাদের ক্ষেত যায় তাহলে আমরা টাকা পয়সাও তো পাবো। কোনো জিনিস আমাদের কাছে থাকলে আলাদাই ব্যাপার, পয়সা তো হাতে আসতেই খরচা হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, ইনকামের অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। আজ আমি মোমোস বানিয়েছি, এসো খাও। দিদি, তুমি খুব ভালো মোমো তৈরি করো, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। ছোটুয়া, মোমোস তো খুব খাচ্ছিস, এটা বল গণিতে কত নাম্বার পেয়েছিস? 10-এর মধ্যে 0। গোল্লা। অঙ্কিলা, তুই ওকে পড়াশোনা করাস না। যদি এই অবস্থায় থাকে তাহলে ও পাস হবে না। মা, ওকে কোনো ভালো টিউশনের দরকার, আমি পড়ালেও পড়েই না। পরের দিন বিকেলবেলা বাড়িতে এসে মা বলল, অঙ্কিলা, আমাদের জমিন চলে গেল, 2 লাখ টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমরা কি গ্রামে কোনো কাজ শুরু করি? গ্রামে তো কোনো কাজ নেই, আমি শহরে চলে যাচ্ছি। কোনো কাজ সেট হয়ে যাবে, তখন আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব। কিন্তু তুই কোন শহরে যাবি? আমি দিল্লি চলে যাই। তুই বিশাখাপট্টনম চলে যা, ওখানে আমাদের গ্রামের একজন কাজ করে। অচেনা জায়গায় কোনো চেনাশোনা লোক থাকলে ভালো হয়। অঙ্কিলা অন্ধ্রপ্রদেশে সমুদ্রের কিনারায় শহর বিশাখাপট্টনম পৌঁছায় আর নিজের গ্রামের ছেলে নরেন্দ্রের সাথে দেখা করে। আমি এখানে কাজ খুঁজতে এসেছি, তুমি আমাকে এখানে কাজ দেওয়াবে? তুমি কি কি করতে পারে বলো তো? আমি সমস্ত চাইনিজ ফুড বানাতে জানি। আমি যে রেস্টুরেন্টে কাজ করি না, ওখানে মোমো তৈরি করার কারিগরের খুব দরকার রয়েছে। আমি আমার মালিকের সাথে কথা বলে নিচ্ছি। নরেন রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর সাথে কথা বলল আর অঙ্কিলা মোমোস বানানোর কাজটা পেয়ে গেল। রেস্টুরেন্ট সমুদ্রের কিনারাতেই ছিল। লোকেরা বিচে ঘুরতে আসতো আর খাবার দাবারও খেত। অঙ্কিলার হাতের টেস্টি মোমোস লোকেরা খুব পছন্দ করে। রেস্টুরেন্টের মালিক বিষ্ণুর রোজগার খুব বাড়ছিল, কিন্তু রোজগার বাড়ার সাথে সাথে বিষ্ণু নিজের ওয়ার্কারদের স্যালারি বাড়াচ্ছিল না। ও অঙ্কিলাকে শুধু 10,000 দিত। অঙ্কিলার জন্য সেভিংস করা আর বাড়িতে টাকা পাঠানো খুব মুশকিল হচ্ছিল। আমি এখানে এসেছি 6 মাস হতে চলেছে, আমি বাড়িতে এখন পর্যন্ত 8-10 হাজারই পাঠাতে পারছি। মায়ের জন্য খরচা করা খুব মুশকিল হচ্ছে নিশ্চয়ই। পরের দিন অঙ্কিলা রেস্টুরেন্টের মালিককে বলল, আঙ্কেল, আমার স্যালারি 15,000 করে দিন, আমি বাড়িতে টাকা পাঠাতে পারছি না। তাহলে আমি কি করব? আমি কি তোমার পরিবারকে চালানোর জন্য ঠেকা নিয়ে রেখেছি? আমি তোমাকে কাজে রেখেছি, এটাই তোমার উপরে আমার বিশাল বড় উপকার। মাইনে বাড়াতে পারবো না, যাও গিয়ে নিজের কাজ করো তো। সেই সময় অঙ্কিলার কাছে অন্য কোনো বিকল্প ছিল না, সেই জন্য সে রেস্টুরেন্টে কাজ করা জারি রাখলো। রেস্টুরেন্টের কাছে প্রায় সময় একটা কুকুর আসতো। অঙ্কিলা তার নাম মতি রেখেছিল। মতি যখনই আসতো অঙ্কিলা তাকে 2টো মোমোস খাওয়াতো। একদিন রেস্টুরেন্টের মালিক অঙ্কিলাকে কুকুরকে মোমোস খাওয়াতে দেখে নেয়। মোমো তৈরি করার জিনিসপত্র তোমার বাপের পয়সা দিয়ে আসে না, যে কুকুরকে তুমি মোমো খাওয়াচ্ছ। 2টো মোমোস কুকুর খেয়ে নেবে, তাহলে আপনার কেন লোকসান হবে? একটু ব্যাপারে আপনি আমার মা বাবার কথা কেন বলছেন? এই মোমোর পয়সাগুলো তোমার মাইনে থেকে কাটবো। সেই মাসে বিষ্ণু অঙ্কিলাকে শুধু 8,000 টাকা দিল। রেস্টুরেন্টের মালিকের কঠোর ব্যবহারের কারণে অঙ্কিলা একটা নির্ণয় নিল। অঙ্কিলা নরেনকে বলল, আমি এখানে কাজ ছেড়ে দিচ্ছি, এখন আমি নিজের বিজনেস স্টার্ট করব। কিন্তু তার জন্য তোমাকে অনেক বেশি জিনিসপত্র কিনতে হবে তো, আর একটা কাউন্টারও যে লাগবে, তাই না? যেগুলো রেখে তুমি মোমো বিক্রি করতে পারবে। তা তোমার কাছে ইনভেস্ট করার মতন পয়সা আছে তো? কিছু টাকা আছে আমার কাছে, একটু তুমি দিয়ে দাও। অঙ্কিলা সমুদ্রের কিনারায় একটা কাউন্টারে নিজের মোমোস বিক্রি করা শুরু করলো। এখন বিষ্ণুর রেস্টুরেন্টে খুব কম লোক মোমোস খেতে যেত। বিচে ঘোরাফেরা করার লোকেরা বেশিরভাগ অঙ্কিলার মোমোস খেত। অঙ্কিলা এখন প্রত্যেক মাসে প্রায় 20,000 টাকা রোজগার করে।
বিষ্ণু যখন অঙ্কিলার কাউন্টারে ভিড় দেখলো তখন ও চিন্তা শুরু করলো। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমার রেস্টুরেন্টেতেই চাইনিজ ফুড বিক্রি হচ্ছিল, কিন্তু এই মেয়েটা তো আমার ব্যবসা একেবারে লাটে তুলে দিল দেখছি। যে কোনো দিনও আমার মতন রেস্টুরেন্ট খুলতে পারে। পথের কাঁটা যাতে ও আমার হতে না পারে সেই জন্য ওকে একেবারে শেষ করে ফেলতে হবে। বিষ্ণু একদিন অঙ্কিলার কাছে গিয়ে বলল, অঙ্কিলা, আমার নতুন কাজের লোক ভালো মোমো তৈরি করতে পারছে না। আমি চাই তুমি আমার রেস্টুরেন্টে আবার ফিরে এসো। আমি তোমার মাইনে 2000 টাকা বাড়িয়ে দেব। না আঙ্কেল, এখন আমি 20,000 টাকা রোজগার করি। আপনার রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। তাহলে তুমি তোমার ব্যবসা আমার রেস্টুরেন্ট থেকে দূরে কোথাও সরিয়ে নাও। কেন করে নেব? বিচের সমস্ত জমিন কি আপনার বাবার নাকি? অঙ্কিলার মুখ থেকে কড়া জবাব শুনে বিষ্ণু প্রচন্ড রেগে ওঠে। আপনি মোমোস ছাড়া অন্য জিনিসও বিক্রি করেন, ওদের উপরে ফোকাস করুন। আর যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্ট অন্য কোথাও শিফট করুন। এতদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছে শুধু মাইনেই চাইছিল, আর এখনই আমার মুখে মুখে উত্তর দিচ্ছে। এর অহংকারকে আমি যদি শেষ না করতে পেরেছি তাহলে আমার নাম বিষ্ণুচন্দ্র দেশাই নয়। সেই রাতে অঙ্কিলা যখন নিজের রুমে যায় তখন দুজন লোক তাকে ধরে ফেলে। তুমি যদি তোমার ব্যবসা বিষ্ণু দাদার ওখান থেকে না সরাও তাহলে কিন্তু তোমার আর তোমার পরিবারের জন্য একেবারেই ভালো হবে না। হ্যাঁ, আমাদের হাত কিন্তু বিশাল লম্বা, মনে রেখো। তোমার পরিবারের উপর আমাদের কড়া নজর থাকছে। দুজন লোক অঙ্কিলাকে ধমকি দিয়ে চলে যায়। অঙ্কিলা অনেকক্ষণ পর শ্বাস নিতে পারলো। অঙ্কিলা ফোন করে নিজের মায়ের সাথে কথা বলে। তুই ভয় পাস না বাবু, এখানে কেউ আমাদের ক্ষতি করবে না। তুই নিজের কাজ জারি রাখ। তুই এক্ষুনি পুলিশের কাছে যা। অঙ্কিলা পুলিশের কাছে গিয়ে এফআইআর করে। পুলিশ বিষ্ণুর কাছে যায়। বিষ্ণু দাদা, আপনি এখানকার সম্মানীয় মানুষ একজন। আপনি কি কারুর প্রাণ নিয়ে খুনি হতে চাইছেন তাহলে? হ্যাঁ, আরে না 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 ইন্সপেক্টর বাবু, কারুর প্রাণ নেওয়ার আমার কোনো সংকল্প নেই তো। আমি তো শুধুমাত্র ওই মেয়েটাকে একটু ভয় পাওয়াতে চাইছিলাম। এরকম লোককে ভয় দেখানো, হুমকি দেওয়ার কাজ একদম করবেন না, না হলে আইনকে কিন্তু এই ব্যাপারে কাজ করতে হবে। ওই মেয়েটাকে নিজের মতন ব্যবসা করতে দিন, ঠিক আছে? পুলিশের যাওয়ার পর বিষ্ণু ভাবতে শুরু করলো। শক্তি দিয়ে দেখছি কাজ হবে না, আমি বিপদে পড়তে পারি। বুদ্ধি খাটাতে হবে আমাকে। কিছুদিন পর অঙ্কিলার কাছে একটা মেয়ে আসে। হ্যালো ম্যাম, আমি হিন্দুস্তান পে কোম্পানি থেকে এসেছি। প্লিজ আপনি আমাদের কোড স্ক্যানার লাগিয়ে দিন। এর জন্য তো টাকা যাবে। এটা ফ্রি আছে। আপনি আমাকে আপনার মোবাইল দিন, আমি এক্ষুনি অ্যাকাউন্ট লিংক করে দিচ্ছি। অনেকগুলো কাস্টমার্স অনলাইন পেমেন্ট করার কথা বলতো, সেই জন্য অঙ্কিলা ভাবলো যে ওকে স্ক্যানার লাগিয়ে নেওয়া উচিত। অঙ্কিলা নিজের মোবাইল মেয়েটাকে দিয়ে দিল। মেয়েটা একটা হ্যাকার ছিল যাকে বিষ্ণু পাঠিয়েছিল। মেয়েটা অঙ্কিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা শেষ করে দেয়। এই নিন, হয়ে গেছে। পরের দিন অঙ্কিলা নিজের এটিএম থেকে টাকা বার করতে গেল। তখনও জানতে পারলো ওর অ্যাকাউন্টে একটা টাকাও নেই। অঙ্কিলা সঙ্গে সঙ্গে ব্যাংকে গেল আর নিজের অ্যাকাউন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলো। ব্যাংকওয়ালারা তাকে বলল যে তার সাথে অনলাইন ফ্রড হয়েছে। অঙ্কিলা বুঝতে পেরে যায় যে হিন্দুস্তান পেওয়ালি মেয়েটা তাকে ধোঁকা দিয়েছে। অঙ্কিলা পুলিশ স্টেশনে মেয়েটার রিপোর্ট লিখিয়ে দেয়, কিন্তু মেয়েটার কোথাও খোঁজ পাওয়া গেল না। অন্যদিকে বিষ্ণু অঙ্কিলার কাউন্টারও চুরি করিয়ে দিল, যাতে অঙ্কিলার সমস্ত জিনিস রাখা ছিল। অঙ্কিলার কাছে এখন ইনভেস্টমেন্টের টাকাও ছিল না আর নাই কোনো জিনিস। ও কাঁদতে কাঁদতে নরেনের কাছে গেল। আমি বরবাদ হয়ে গেছি নরেন। আরে কি হলো অঙ্কিলা, তুমি কাঁদছো কেন? অঙ্কিলা নরেনকে সমস্ত ঘটনা শোনালো। তুমি কি আমাকে 10,000 টাকা দিতে পারবে? নরেন দুদিন আগেই গ্রাম থেকে এসেছিল। আমাকে ক্ষমা করে দিও অঙ্কিলা, আমি পরশু নিজের বোনের বিয়ে দিয়ে এসেছি। আমার সব পয়সা বিয়েতেই খরচ হয়ে গেছে গো। অঙ্কিলা বিচে বসে কাঁদতে শুরু করলো। তক্ষুনি ওখানে সেই কুকুর মতি এলো, যাকে অঙ্কিলা মোমোস খাওয়াতো। আজ আমার কাছে তোকে খাওয়ানোর জন্য কিছুই নেই, আমি খুব খারাপ অবস্থায় আছি। মতি হঠাৎ করে একটা দেবতায় পরিণত হয়। আমি সমুদ্রের দেবতা বরুণ, আর কুকুরের রূপ ধারণ করে বিচে ঘোরাফেরা করে মানুষের পরীক্ষা নিই। আপনি আমাকে দর্শন কেন দিলেন? আমি তো কখনো পুজো পাঠও করি না। ঈশ্বর সবসময় কোনো জীবিত প্রাণীর রূপ ধারণ করেই পরীক্ষা নিতে আসেন। বরুণ দেবতা অঙ্কিলাকে কিছু বীজ দিলেন। এই বীজগুলো সমুদ্রের বালিতে ছড়িয়ে দিও। সেখান থেকে যে চারাগুলো বেরোবে সেখান থেকে মোমো বেরিয়ে আসবে, আর সেই মোমোগুলো শুধুমাত্র তুমিই নিতে পারবে।
এইটুকু বলে বরুণ দেবতা গায়েব হলেন। অঙ্কিলা বীজগুলো মাটিতে পুঁতল আর পরের দিনই গাছ চলে এলো, যার মধ্যে মোমোজ লেগেছিল। অঙ্কিলা মোমোজগুলো নিল আর একটা পাত্রে জমা করলো আর মোমোজ বিক্রি করতে শুরু করলো। ওই মোমোজে সেম টেস্ট ছিল যেটা অঙ্কিলার বানানো মোমোজে ছিল। বিষ্ণু যখন জানতে পারলো যে অঙ্কিলা মাটিতে মোমোজের গাছ উঠিয়েছে, তখন সে রাত্রিবেলা মোমোজ ভাঙতে গেল। বিষ্ণু নিজের পুরো শক্তি লাগালো, কিন্তু একটাও মোমোজ ভাঙলো না আর না গাছ মাটির থেকে উঠলো। বিষ্ণু বাজার থেকে কিছু বিষাক্ত পোকা আনলো যেগুলো ফসল খারাপ করে। ও মোমোজের গাছের মধ্যে ওই পোকাগুলো ছেড়ে দিল। এইবার হবে আসল খেলা। কিন্তু তা সত্ত্বেও একটা সমুদ্রের ঢেউ আসলো আর সমস্ত মোমোজের গাছ থেকে পোকামাকড় নিয়ে গেল। বিষ্ণু একটা ট্রলিতে অনেকগুলো লাকড়ি ভরে নিল আর সেই লাকড়িগুলোকে মোমোজের গাছে ফেলে দিল আর তারপর সে তার উপরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিল। বিষ্ণুর মনে হলো এখন কাজ হয়ে যাবে, কিন্তু তক্ষুনি বিচে খুব জোরে বৃষ্টি শুরু হলো আর আগুন বুঝে গেল। এই বৃষ্টিটাকে এখনই নামতে হলো। তক্ষুনি নরেন ওখানে পৌঁছে গেল। এসব আপনি এখানে কি করছেন বাবু? অঙ্কিলা তো আমাকে বলেই ছিল যে এই মোমোগুলো কোনো ঈশ্বরের বরদান, কোনো ক্ষতি করতে পারবে না কেউ। আরে আমি হলাম নাস্তিক, আমি এইসব দেবতাদের কথা শুনে আর বরদানের কথা শুনে কোনো ভয় পাই না, বুঝেছো? আমি আমার জীবনে সবকিছু অর্জন করেছি নিজে পরিশ্রম করে, আর আমি তোমাকে অঙ্কিলার এই ফ্রি মোমোগুলোকে শেষ করে দেখাবো। হ্যাঁ, তক্ষুনি অঙ্কিলা ওখানে পৌঁছায়। বিষ্ণু আঙ্কেল, আপনি আমার মোমোজের গাছগুলোকে লোকসান কেন করছেন? নয়তো আমি আবার পুলিশের কাছে যাব আর আপনার নামে এফআইআর করব। যদিও বারবার পুলিশের কাছে চলে যায় তাহলে আমার ইমেজ একেবারে নষ্ট হবে। এখন আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তুমি ভুল বুঝছো অঙ্কিলা, আমি তো শুধুমাত্র এখানে এই মোমোগুলোকে দেখতে এসেছিলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। নরেন, তুমি আমার সঙ্গে চলো তো। বিষ্ণু নরেনকে নিজের সাথে নিয়ে বাড়িতে পৌঁছলো। নরেন, একটা কাজ করে দে আমার হয়ে। তুই কিরকম কাজ? তুই তোর গ্রামে যাতো আর যেভাবেই হোক অঙ্কিলার মা আর ওর ভাইকে অসুস্থ করে তোল যাতো। ওরা যেই একবার অসুস্থ হয়ে যাবে না, তখন অঙ্কিলাকে ওদের দেখাশোনা করার জন্য বাড়িতে ফিরতেই হবে। আর এমন ভাবি অঙ্কিতা আমার রাস্তা থেকে সরে যাবে, তাই না? আর এই কাজের জন্য আমি তোকে 50,000 টাকা দেবো রে। আর তুই যদি বারণ করেছিস না, তাহলে আমি তোকে কাজ থেকে বের করে দেব। নরেন খুব মুশকিলে ছিল, সেই রাত্রিবেলাও ঘুমোলো না। হ্যাঁ ঈশ্বর, এখন আমি কি করি? কাজ তো আমি ছাড়তে পারবো না। আমার বউ বাচ্চারা না খেতে পেয়ে মরবে যে। মালিক যা বলেছে সেটা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরে যা হবে সেটা আমি দেখে নেব। এই পাপটা তো আমি আর নিজে থেকে করছি না, তাই না? আমি বাধ্য হয়ে এই পাপ করতে হচ্ছে আমাকে। ঈশ্বর আমাকে ক্ষমা করে দেবেন। নরেন নিজের গ্রামে গেল আর অঙ্কিলার বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে গেল। অঙ্কিলার মা নরেনের মাসি ছিল। মাসি, আমি একটা নতুন মোটর বাইক কিনেছি, তার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি। অঙ্কিলার মা নরেনকে খুব ভালো করে চিনত। খুব খুশির ব্যাপার শোনা। আর বলো, বাড়িতে সব ঠিকঠাক তো? আর অঙ্কিলা কেমন আছে? বাড়িতে সবাই তো ভালোই রয়েছে, আর অঙ্কিলারও ব্যবসা ভালোই চলছে এখন। আপনার মেয়ে সত্যিই খুব পরিশ্রম করতে পারে। এমন মেয়ে তো যার ভাগ্য ভালো সেই শুধুমাত্র পায়। কিছুক্ষণ কথা বলার পর নরেন চলে যায়। অঙ্কিলার মা আর তার ভাইয়েরা মিষ্টি খেয়ে নিল। ওদের 4 জনেরই জ্বর চলে আসে আর ওরা অসুস্থ হয়ে পড়ল। অঙ্কিলা নিজের পরিবারের দেখাশোনার জন্য বাড়িতে আসতে হলো। এখন আর আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই গাছগুলোকে উপরে ফেলে দিতে পারবো না তো কি হয়েছে, নষ্ট তো করতেই পারি। বিষ্ণু একটা রোড রোলার আনলো আর রোলার সে গাছের ওপরে চড়ালো, কিন্তু তা সত্ত্বেও গাছের কোনো লোকসান হলো না। রোলার চলে যাওয়ার পর গাছ আবার নিজের জায়গায় দাঁড়িয়ে পড়তো। বিষ্ণু রাগের চোটে পাগল হয়ে গেল। সে সামনে সেই কুকুর মতিকে দেখলো। বিষ্ণু নিজের রাগ কুকুরের ওপরে নামালো। আজকে আমি এই কুত্তাটাকে জীবন্ত ছাড়বো না। হ্যাঁ, বিষ্ণু কুকুরের ওপর রোড রোলার চড়াতেই যাচ্ছিল। তক্ষুনি কুকুর বরুণ দেবতায় পরিণত হলো আর বরুণ দেবতা বিষ্ণুকে রোলার সহিত উঠিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দিলেন। বাঁচাও বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না, আমাকেও বাঁচাও। বরুণ দেবতা তার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে রক্ষা করতে পারি, কিন্তু প্রথমে আমার কথা দাও যে অঙ্কিলার কাজে তুমি কখনো বাধাপ্রাপ্ত করবে না।
আমি কথা দিচ্ছি অঙ্কিলার ব্যবসায় আমি কোনো রকম বাধাপ্রাপ্ত করব না। ওর পয়সাও আমি ওকে আবার ফিরিয়ে দেব, আর ওর কাউন্টারটাও। তখন বরুণ দেবতা বিষ্ণুকে তুলে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন, আর উনি ওখান থেকে অদৃশ্য হলেন। উনি অঙ্কিলার বাড়িতে পৌঁছলেন আর অঙ্কিলার পরিবারকেও সুস্থ করলেন। অঙ্কিলা শহর ফিরে এলো আর তার কাজকর্ম আগের মতোই চলতে শুরু করলো। একটা গ্রামে সম্পদ নামের একটা অন্ধ ব্যক্তি থাকত। তার স্ত্রী রুক্মিণী সম্পদের একদম সম্মান করত না। সে সারা দিন সম্পদকে তার অন্ধ হওয়ার কারণে কথাবার্তা শোনাতো আর সম্পদকে খাবারও দিত না। সম্পদ বেচারা গ্রামে কিছু বাড়ির থেকে রুটি চেয়ে নিজের খিদে পেটাতো। একদিন সম্পদ একটা দোকানে বসেছিল। তক্ষুনি গ্রামের একজন ফালতু লোক মনোজ এসে সম্পদকে বলে, আরে আজকাল শোনা যাচ্ছে তোমার বউ নাকি তোমাকে খাবার খাওয়াচ্ছে না। এই মনোজ, তোকে আমি কতবার বলেছি তুই তো নিজের চরকায় তেল দে তো। আরে আমি তো তোকে এমনিই জিজ্ঞাসা করছিলাম, তুই আমার কথা এতটা রাগ করলি কেন? কারণ এটা আমার পরিবারের নিজস্ব ব্যাপার, বুঝেছি? তাই তোকে এই ব্যাপারে একদমই নাক গলাতে হবে না। তুই গিয়ে নিজের চরকায় তেল দে তো। তাহলে তুই তোর বাড়ির ব্যাপারটা নিজের বাড়ির মধ্যেই তো রাখতে পারিস। আরে নিজের স্ত্রীকে ভদ্রতা শিখিয়েছিস নাকি শেখাসনি? আরে তুই কি বলতে চাস বলতো মনোজ? এটাই যে তোর বউয়ের চক্কর গ্রামের প্রধানের ছেলে রাকেশের সাথে চলছে রে। আরে কালকে আমি নিজের চোখে ওদের দুজনকে হাসি ঠাট্টা করতে দেখেছি। রাকেশ তো বৌদির সাথে এমন করে মজা করছিল, ঠিক যেন মনে হচ্ছিল ও স্বামী। নিজের মুখ সামলে কথা বলছি। তুই জানিস তুই কি আজেবাজে কথা বলছিস? তুই আমার বউয়ের চরিত্রের উপরে দোষ দিচ্ছিস কিন্তু। আরে পুরো গ্রাম জানে যে তোর স্ত্রী রুক্মিণী পুরোপুরি চরিত্রহীন, আর তুই অন্ধ অপদার্থ, কোনো কাজের নস। এমনি একটা কথা বলবো সম্পদ দাদা, বৌদির এমনিতে কোনো দোষ নেই। আরে তোকে তো চলতে হলে একটা লাঠির সাহায্য নিতে হয়, আমি কি ঠিক বললাম? আরে বৌদি তোমাকে বিয়ে করে তোমার উপরে অনেক বড় উপকার করেছে। তোমার জন্য এটাই যথেষ্ট যে তোমার একজন স্ত্রী আছে। না হলে এই গ্রামে এমন অনেক বলশালী লোকজন রয়েছে যারা এখনো পর্যন্ত আইবুড়ো হয়েই রয়েছে। মনোজের কথা শুনে সম্পদ রেগে যায় আর নিজের বাড়ি চলে যায়, আর তার স্ত্রী রুক্মিণীকে বলে, এইসব আমি কি শুনছি রুক্মিণী? তুমি প্রধান মশাইয়ের ছেলের সাথে হাসি ঠাট্টা করো, আর সেটাও খুব বাজেভাবে, তাই না? এটা তোমাকে কে বললো? মনোজ আমায় বললো। আর শুধুমাত্র মনোজই নয়, গ্রামের আরো অনেক লোকের কাছে আমি তোমার ব্যাপারে অনেক বাজে কথা শুনেছি, বুঝতে পেরেছো? তোমার লজ্জা হওয়া উচিত রুক্মিণী। তোমার তো এটা ভাবা উচিত যে তুমি হলে একজনের স্ত্রী। যদি এইভাবেই চলতে থাকে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? আমি তো ছোটবেলা থেকেই অন্ধ, তুমি তো এই কথাটা জানতেই। হ্যাঁ করেছিলাম, তোমার জমি আর সম্পত্তির লোভেই করেছিলাম, কিন্তু আমি কখন জানতাম না যে তোমার ফালতু বাবা দলিলে এটা লিখে গেছে যে তার অন্ধ পুত্র কোনো ভিখিরির নামে তো নিজের সম্পত্তি লিখতে পারে, কিন্তু নিজের বউয়ের নামে করতে পারবে না, আর তাকে বিক্রিও করতে পারবে না। আমার বাবার ব্যাপারে তুমি বাজে কথা বলবে না কিন্তু রুক্মিণী। সে জানতো যে আমি হলাম অন্ধ আর লোকজন তার সুযোগে নেবে, আর সেই কারণেই তো বাবা ওরকম একটা দলিলে লিখে চলে গেছে। আর এমনিতেই আমার সম্পদে যা যা ভাড়া আসে সেই সব টাকা তো তুমি রাখো রুক্মিণী, আর তার মধ্যে তুমি একটা কানাকড়িও আমাকে দাও না। এমনকি তুমি আমাকে ঠকাও, আমাকে পেট ভরে খেতেও দাও না তুমি। আরে গ্রামের অন্যান্য বাড়ি থেকে আমাকে চেয়ে চেয়ে পেট ভরতে হয় নিজের, জানো তুমি? তা সত্ত্বেও আমি তোমাকে কোনো কথা বলি না। আরে যদি আমি এতই বাজে তাহলে চলে যাও না এখান থেকে। রুক্মিণীর কথা শুনে সম্পদ খুব ভাবুক হয়ে ওঠে। ঠিক আছে রুক্মিণী, আমি চলে যাচ্ছি, আর কখনো আমি তোমার কাছে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ যাও, আমারও তোমার কোনো দরকার নেই। সম্পদ বেচারা নিজের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে পড়ে আর একটা গাছের তলায় বসে কাঁদতে শুরু করে। তক্ষুনি ওখানে গ্রামের একটা লোক বলবীর, যে একটা ট্রাক ড্রাইভার ছিল, সম্পদের কাছে এসে বলে, এই যে কি হলো সম্পদ দাদা, তোমার স্ত্রী আবার তোমাকে বের করে দিল নাকি যে তুমি এখানে উদাস হয়ে বসে আছো? কখনো কখনো আমি ভাবি বলবীর দাদা যে ঈশ্বর আমাকে এই জীবনটা কেন দিল, আর যদি দিয়েই থাকে তাহলে আমাকে অন্ধ কেন বানালো? আরে সম্পদ দাদা, তুমি তো কান্নাকাটি করছো, আমাকে ক্ষমা করে দিও। তোমার চোখের ওপর আমার খেয়াল পড়েনি। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসি, তা সত্ত্বেও আমার স্ত্রী আমাকে পাত্তাই দেয় না। আরে এই পৃথিবীটা তো এমনই সম্পদ দাদা, যদি তোমার চোখ দুটো ঠিক থাকতো তাহলে তোমার স্ত্রী নিশ্চয়ই এরকম করতো না। এখন তুমি বাড়ি যাও, অনেক রাত হয়েছে, আমাকেও ট্রাক নিয়ে বেরোতে হবে। বলবীর দাদা, আমিও তোমার সাথেই যাব। আরে সে কি, আমি তো অনেক দূরে যাব। ট্রাকের মাল নিয়ে আমাকে পাঞ্জাবে যেতে হবে, আর পাঞ্জাব এখান থেকে 2000 কিলোমিটার দূর। তুমি ওখানে কি করে যাবে? না বলবীর দাদা, আমি কয়েক মাস আমার গ্রাম আর নিজের বাড়ি থেকে দূরে থাকতে চাই।
দয়া করে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, নাকি তুমিও আমাকে এই গ্রামের লোকেদের মতনই আমাকে বোঝ মনে করো? আরে কি আজেবাজে কথা বলছো তুমি? আমি তোমাকে কখনো বোঝ মনে করেছি? তুমি আমাকে বলো তো। আরে আমার স্ত্রী যখনই রাত্রের খাবার তৈরি করে না, তখন সে মুন্নাকে গিয়ে বলে যে যাও গে সম্পদ দাদাকে ডেকে নিয়ে এসো, ওনার পছন্দের খাবার রান্না করেছি আমি, এবার চলো আমার সাথে। বলবীর একজন দয়ালু স্বভাবের ব্যক্তি ছিল। সম্পদ বলবীরের সাথে ট্রাকে বসে পড়ে। অর্ধেক রাত অবধি ট্রাক চলতে থাকে। হঠাৎ করে ট্রাকের 4টে টায়ারে একটা ব্লাস্ট হয়। কি হলো বলবীর দাদা? কি জানি সম্পদ, আজ পর্যন্ত এমন কখনো হয়নি তো। এইটুকু বলে বলবীর ট্রাক থেকে নেমে পড়ে, আর সম্পদও। ট্রাকের 4টে টায়ারে তো পুরোপুরি ফেটে গেছে দেখছি, আর এখানে আশপাশ দিয়ে ট্রাক খুবই কম যায় রে, খুব ফেঁসে গেলাম আমরা। সম্পদ ঘাবড়ে যায় আর বলে, এখন কি হবে বলবীর দাদা? আমাকে ভাবতে দাও সম্পদ ভাই, কিছু না কিছু উপায় বের করতেই হবে, না হলে আমাদের দুজনকে এখানে না খেতে পেয়ে মরতে হবে যে। তক্ষুনি বলবীরের চোখ পড়ে কাছে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের ওপর। ট্রাকটা দেখে বলবীর খুব বাজেভাবে অবাক হয়ে যায়। ওই ট্রাকটা রাত্রির অন্ধকারেও প্রচন্ডভাবে চমকাচ্ছিল। বলবীর তক্ষুনি দৌড়ে দৌড়ে সেই ট্রাকের কাছে পৌঁছায়। ট্রাকটা দেখার পর তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ সেই ট্রাকটা পুরো মাটির তৈরি ছিল। বলবীর সম্পদের দিকে তাকিয়ে বলে, এই যে সম্পদ ভাই, মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। এরকম ট্রাক আমি জীবনে কখনো দেখিনি। মাটির ট্রাক এমনভাবে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে পুরো আসল ট্রাক। এটা ভালো করে দেখো বলবীর দাদা, মনে হচ্ছে ওর মালিক এর মধ্যেই রয়েছে, বুঝলে? আরে তুমি কি পাগল নাকি সম্পদ? কেউ নেই এখানে? তাহলে একবার ট্রাকটা স্টার্ট করে দেখো না, আমাদের এই শুনশান জায়গা থেকে বেরিয়ে যেতে হবে ব্যাস। সম্পদের কথা বলবীর বুঝতে পারল। বলবীর সম্পদকে ট্রাকের ভেতরে বসিয়ে দেয়। সে যেই মাত্র চাবি ঘোরালো, ট্রাক স্টার্ট হয়ে গেল। অদ্ভুত ব্যাপার তো, এটা কি করে হতে পারে? মাটির ট্রাক স্টার্ট কি করে হতে পারে? বলবীর গিয়ার ফেলেই ছিল, তক্ষুনি একটা বড় ঘেরা, যেটা দূর থেকে একেবারে ব্ল্যাক হোলের মতো দেখতে লাগছিল, বলবীরের সামনে তৈরি হলো। আর ওই ট্রাকটা নিজের ফুল স্পিডে সেই ব্ল্যাক হোলে ঢুকে যায়। তার ভেতরে অন্ধকার আর অন্ধকার ছিল। বলবীর চিৎকার করতে করতে সম্পদকে বলে, সম্পদ ভাই, তুমি ঠিক আছো তো? এখানে তো পুরো অন্ধকার চারিদিকে, কিছুই তো দেখতে পাচ্ছি না, আমার খুব ভয় করছে। আরে বলবীর দাদা, আমার জীবনে তো গত 25 বছর ধরে অন্ধকার রয়েছে, আমি কাকে জিজ্ঞাসা করছি? ও তো বেচারা এমনিতেই অন্ধ। তক্ষুনি বলবীর সামনেই সূর্যোদয় দেখতে পায়, আর দেখতে দেখতেই সেই ট্রাকটা একটা রোডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বলবীর সম্পদকে নিয়ে ট্রাকের বাইরে বেরিয়ে আসে, আর অবাক হয়ে চারদিকে দেখতে শুরু করে। সে দেখতে পায় যে সূর্য মাথার ওপরে ছিল। আচ্ছা, আমরা কি পাঞ্জাবে পৌঁছে গেলাম? আরে পাঞ্জাব নয় সম্পদ ভাই, জানি না আমরা কোথায় পৌঁছে গেছি, কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগেই তো আমরা এই ট্রাকে বসেছিলাম, এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি দুপুর হলো কি করে? আর এটা কোন গ্রাম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মনে হচ্ছে আমরা ট্রাকে বসে বিশাল বড় অন্যায় করেছি। এর থেকে ভালো হতো আমরা ওই নিস্তব্ধ জায়গাতেই ঠিক ছিলাম রে। এইটুকু বলে বলবীর রাগের চোটে একটা ঘুষি মারে ট্রাকে। বলবীরের ঘুষি মারা মাত্রই সেই মাটির ট্রাকে ধুলো উঠতে শুরু করে, কিন্তু যেই মাত্র সেই ধুলোর কোনা সম্পদের চোখে যায়, সম্পদ সব দেখতে শুরু করে দেয়। আমি এখন দেখতে পাচ্ছি বলবীর দাদা, তুমি তো বেশ শক্তিশালী ভাই। আরে কি বলছো সম্পদ ভাই? আরে আমি কি বলছি শোন না, আমি সত্যি কথা বলছি। তুমি এখন একটা নীল রঙের পাগড়ি, কালো রঙের প্যান্ট আর লাল রঙের জামা পরে রয়েছো। আরে বাহ, তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ সম্পদ। তক্ষুনি সম্পদ সেই জায়গাটাকে ভালোভাবে দেখতে শুরু করে। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে দৌড়ে দৌড়ে ক্ষেতের দিকে দৌড়ে যায়। বলবীরও তার পেছনে পেছনে দৌড়তে দৌড়তে ক্ষেতে পৌঁছে যায়। তক্ষুনি সম্পদের চোখ পড়ে একটা বাচ্চার ওপর, যে কিছু বাচ্চার সাথে দোলনায় ঝুলছিল, আর অন্য বাচ্চাদের কাছে জেদ করছিল যে তারা যেন দোলনাটা খুব দ্রুত দোলায়। সম্পদ এই দৃশ্যটা খুব ভালো করে দেখছিল, আর বলবীরকে বলল, বলবীর দাদা, তুমি কি জানো এই বাচ্চাটা কে? আমি কি করে জানবো এই বাচ্চাটাকে? আরে বাচ্চাটাকে ভালো করে দেখো বলবীর দাদা, তুমি ঠিক বুঝতে পেরে যাবে যে এই বাচ্চাটা আসলে কে। আর ওই সামনের বাচ্চাটাকেও তুমি একবার দেখো। সম্পদের কথা অনুযায়ী বলবীর ওই বাচ্চাদেরকে খুব ভালো করে দেখে। ও অবাক হয়ে মুখ খুলে দেয় আর সম্পদের দিকে তাকিয়ে বলে,
এটা তো তুমিই সম্পদ দাদা। আর তোমার পাশে যে বাচ্চাটা রয়েছে সে তো আমাদের গ্রামের বাল্লি। এখন বলবীর চারদিকে এদিক ওদিক দেখতে শুরু করে। তক্ষুনি তার নজর পড়ে দূরে একটা গ্রামের দিকে। বলবীর চিৎকার করে বলে, এটা তো আমাদেরই গ্রাম। মনে হচ্ছে আমরা সময়ের অনেক আগে চলে এসেছি। তখনই সম্পদ দেখতে পায় যে তার ছোট্টবেলার রূপ, যেটা দোলনায় ঝুলে খুব দ্রুত গতিতে ঝুলছিল। সম্পদ দৌড়ে দৌড়ে নিজের ছোট্টবেলার কাছে গিয়ে বলে, বাড়ি যাও বাবা তোমরা। কে তুমি? আরে আমি হলাম তুমি। আমি তুমি মানে কি বলতে চাইছো? আরে এর মানে হলো যে তুমি এখন সেটা বুঝতে পারবে না, কিন্তু বড় হবার পরে পরে তুমি সবকিছু বুঝবে। কিছুক্ষণ পরে তুমি এই দোলনা থেকে পড়ে যাবে আর তোমার মাথা গাছের মধ্যে ঠোকা লেগে যাবে, আর তুমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবে, আর তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি হলে আমারই ছোটবেলা। আমি সময়ের থেকে অনেক পিছিয়ে এসেছি। সম্পদ ছোট্টবেলাতেও খুব ভোলা ছিল। সম্পদের কথা শুনে সম্পদের ছোট্টবেলার রূপ চুপচাপ দোলনার নিচে নেমে যায় আর নিজের সমস্ত বন্ধুদেরকে নিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। তার মানে হলো সম্পদ দাদা, তুমি এই জায়গাতে এই স্থানীয় অন্ধ হয়েছিলে তো? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় আমার এই দোলনায় ঝোলার খুব ইচ্ছে ছিল। আর একদিন আমি পড়ে যাই আর আমার মাথাটা গাছে ঠোকা লেগে যায়, তারপরেই অন্ধ হয়ে যাই। তক্ষুনি পৃথিবী থেকে একটা রং বেরঙের পোকা বেরোয় আর সম্পদ আর বলবীরের শরীরে ওই কিরণে চলে যায়। ওরা দুজন সকালে সেই মাটির ট্রাকে বসে পড়ে আর মাটির ট্রাক নিজে নিজেই স্টার্ট হয়ে যায়। যেই মাত্র সেই ট্রাক স্টার্ট হয়, সামনে সেই ব্ল্যাক হোল তৈরি হয়। মাটির ট্রাক সেই ব্ল্যাক হোলের ভেতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সম্পদ আর বলবীর ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল যেখানে ওরা সেই ট্রাকটা পেয়েছিল। সম্পদ আর বলবীর সঙ্গে সঙ্গে ট্রাকের বাইরে বেরিয়ে আসে। সম্পদ এখন সবকিছু পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছিল। মনে হচ্ছে তুমি সময়টাকে পাল্টে দিয়েছো, কিন্তু এই জাদুর ট্রাকটা এখানে কি করে চলে এলো? না বলবীর, সময়কে পাল্টানোর শক্তি মানুষের হাতে নেই। আসল সত্যি হলো এটাই যে ঈশ্বরের আমার উপর দয়া হয়েছে আর আমার জন্য একটা বড় উপকার করেছেন। ঈশ্বর আমাকে 30 বছর পেছনে নিয়ে চলে গেছেন, যেখানে আমি অন্ধ হয়েছিলাম। তক্ষুনি সেই ট্রাকের ভেতর থেকে একটা আওয়াজ আসে। আমি হলাম জাদুর ট্রাক, টাইম ট্রাভেলের ট্রাক। যে আমার ট্রাকের ভেতর একবার বসে সে তার ছোটবেলার সময়কালে পৌঁছে যায়, আর সে তার ভূতকাল আর ভবিষ্যতে যেখানে ইচ্ছে পৌঁছতে পারে। আমি যদি অন্য কারুর ছোটবেলার সময়কালে যেতে চাই আর তার ভবিষ্যৎ আমি পাল্টাতে চাই, তুমি কি আমাকে এ বিষয়ে সাহায্য করবে? না, পরিবর্তন কিন্তু সবসময় ভালো হয় না ভাই। আমি শুধুমাত্র তাদেরই ভূতকালে যেতে পারি যাদের জন্য পরিবর্তনটা ভবিষ্যতের জন্য ভালো হয়। তুমি যদি কোনো মানুষকে সাহায্য করতে চাও তাহলে রাতের অন্ধকারে এই জায়গাতেই চলে আসবে। আমি তোমাকে এখানেই দেখা দেব। সম্পদ আর বলবীর নিজের নিজের বাড়ি চলে যায়। সম্পদের চোখে আলো দেখে তার স্ত্রী রুক্মিণী খুব অবাক হয় আর বলে, আরে তোমার তো চোখের আলো ফিরে এসেছে। জানো তুমি আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? আমি জানি রুক্মিণী যে তুমি আমাকে কোথায় কোথায় না খুঁজেছো। আচ্ছা, এখন তুমি কোথা থেকে আসছো? সারা রাত তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম, ওখান থেকেই আসছি। তক্ষুনি সম্পদ জোরে একটা থাপ্পড় নিজের স্ত্রীর গালে ফেলে দেয়। বেরিয়ে যাও রুক্মিণী এখান থেকে। তুমি ডিভোর্সের পেপার তোমার বাড়িতে আমি পাঠিয়ে দেব। তোমার মতন চরিত্রহীন স্ত্রীর সাথে আমি আর সময় কাটাতে চাই না। তুমি চরিত্রহীন হওয়ার সাথে সাথে একজন লোভী মহিলাও বটে। তুমি সারা দিন প্রধানের ছেলের সাথে ছিলে। এই কথাটা আমাকে অন্য কেউ নয়, বরং প্রধানই আমাকে বলেছেন, কারণ সেও তার ছেলের চরিত্র নিয়ে খুবই চিন্তিত রয়েছে এখন। রুক্মিণী হাত জোড় করতে থাকে, কিন্তু সম্পদ এখন তার একটাও কথা শুনল না। সম্পদ আরো একটা বিয়ে করে ফেলল। আজও সম্পদ সেই টাইম ট্রাভেল মাটির তৈরি ট্রাকের দ্বারা অন্য লোকেদের ভূতকাল আর ভবিষ্যৎকালে গিয়ে তাদের সহায়তা করে।